নমস্কার, আমরা উইনিং অডিও বুকস এই প্রথমবার নিয়ে এসেছি অন্য ধরনের গল্প। গল্পের জগতে পাড়ি দেওয়ার পর থেকে আমরা নানান ধরনের গল্পের মধ্যে আটকে গেছি। তাই আজকে শোনাবো তোমাদেরকে রাঘব ডাকাতের গল্প। যদি আপনাদের আমাদের গল্প ভালো লাগে অবশ্যই জানাবেন কমেন্টস বক্সের মাধ্যমে। আশা রাখছি আপনাদের নিরাশ হতে হবে না। শুরু করছি আমাদের আজকের গল্প রাঘব ডাকাতকে নিয়ে, প্রথম পর্ব। জঙ্গলের মধ্যে তখন একদল মানুষ বসে ভাগবাটোয়ারা আর তামাক সেবন করে চলেছে। প্রকৃতপক্ষে এরা যে সাধারণ মানুষ নয় তা এদের স্বভাবেই বোঝা যায়। হঠাৎ করে একটি মেয়ের কণ্ঠধ্বনি আসতেই সবাই ডান দিকে তেঁতুল গাছটির দিকে তাকায়। একজন বলে ওঠে, কোনো বাচ্চার কণ্ঠস্বর মনে হলো না? চলো একবার গিয়ে দেখা যাক। দুজন এগোলো ওই পথের দিকে। মিনিট 10 হতে লাগলো, ওরা আর ফিরে এলো না। তাই দেখে বাকিরা একটু অবাক হয়ে গেল। বাকি দুজন এইবার ওই গন্তব্যের দিকে ছুটল। সামনে যেতেই ওরা ভয় স্তম্ভিত হয়ে গেল। হারু আর বীরা দুজনকে আটকে রেখেছে একটা বলশালী মানুষ, তার সাথে রয়েছে একটি বাচ্চা মেয়ে। মেয়েটা নাবালিকা নয়, 19 বছরের হবে। সামনে দুটো কুকুর হিংসাত্মকভাবে চেয়ে আছে, সুযোগ পেলেই ছিঁড়ে খাবে বাকি দুজনকে। তোরা ভেবেছিস আমি মরে গেছি? রাঘব ডাকাত আর ফিরে আসবে না কখনো। এই ভুল তোদের মধ্যে আসলো কি করে? ব্যাপারটা বুঝতে ওদের বাকি রইল না। রাঘব দস্যু বেশ কিছুদিন আগেই অতিশয় মাপের একটা সর্প দংশনে মারা যায়। দলের বাকিরা কিন্তু রাঘব ডাকাতের উপদেশ অনুযায়ী কাজ করেই চলে, কিন্তু গুরু না থাকায় বেশ অসুবিধা হচ্ছে ওদের। গ্রামগঞ্জে ঢোকা ওদের নিষেধ হয়ে গেছে। গ্রামের বাসিন্দারা সজাগ হয়ে আছে, একবার হাতের নাগালে পেলেই কুপিয়ে মারবে। অনেক জ্বালাতন সহ্য করেছে গ্রামবাসীরা। বিশেষ কারণ হলো গ্রামের জমিদারের মেয়ে সুন্দরীকে তুলে নিয়ে যায় এই রাঘব ডাকাত। কিন্তু গ্রামে আগে কোনোদিন ডাকাতের উপদ্রব ছিল না। ঘটনাটা ঘটে শ্রাবণ মাসের এক সোমবার। সুন্দরী তখন সখীদের সাথে বটের নিকট শিবের পুজো দিতে যাচ্ছিল। হঠাৎ করে পিছনে ফিরে দেখে ওর আশেপাশে কেউ নেই। সুন্দরী অনেকবার ওই সখীদের নাম ধরে ডাকে, গোমতী, বসুন্ধী, তোমরা কোথায়? দেখো, এরকম মজা করো না আমার সাথে, আমি বড্ড ভয় পাই। এরকম করো না আমার সাথে। কিন্তু কোনো উত্তর মিলল না। সুন্দরী ফুলের ডালি নিয়ে এগোতে থাকে ভয়ে ভয়ে। খানিকটা যাবার পর ওর হঠাৎ মনে হতে লাগলো ওর পিছনে কেউ আসছে। সুন্দরী আরো দ্রুত হাঁটতে লাগলো। কিছুটা এগোতেই পাথরের পা লেগে উল্টে পড়ে গেল। ফুলের ডালিটা ছিটকে পড়ে গেল। কিছুক্ষণ কোনো শব্দ নেই। কিছুক্ষণ পর চেতনা ফিরলে সুন্দরী তাকিয়ে দেখলো এক গভীর জঙ্গলের মধ্যে বাঁশের তৈরি কোনো কাঠামোর উপর শুয়ে আছে সে। আমি কোথায়? আমি তো পুজো দিতে এসেছিলাম, তোমরা কে? এই কথা শুনে বাকিরা হো হো করে হেসে উঠল। ওখানে উপস্থিত ভয়ঙ্কর মানুষগুলোর পাশে সুন্দরী একা একটি নারী। তার শরীরের ভিতরে ভয় কাঁপুনি দিয়ে উঠছে। সে এখন ডাকাতের খপ্পরে পড়েছে। এখন নিজেকে বিসর্জন দেওয়া ছাড়া কোনো উপায় নেই। এখন রঘুবীর শিব শক্তি তাকে বাঁচাতে পারে। একজন বয়স্ক মানুষ পাশে এসে দাঁড়ালো। তার মুখ অবশ্য কাপড়ে ঢাকা। তাকে দেখে বাকিরা একটু দূরে সরে গেল। সুন্দরী হুড়মুড়িয়ে লোকটির পায়ে গিয়ে লুটিয়ে পড়ল। আমি জানি না আপনি কে, কি পরিচয় আপনার, আপনি আমাকে রক্ষা করুন, আমি আমার জীবন ভিক্ষে চাইছি। এই বিষয়ে অবশ্য কোনো কথা বলল না আগন্তুক লোকটি, শুধু তাকিয়ে থাকলো মুখের দিকে। তারপর বলল, তুমি কোন ভগবানের পুজো দিতে এসেছিলে? আমি শিব ভক্ত, রঘুদেবের পুজো দিতে এসেছিলাম, কিন্তু আমি বুঝতে পারছি না এইখানে কিভাবে চলে এলাম। এইখানে মন্দির আছে, যাও আগে গিয়ে পুজো দিয়ে এসো, তারপর বাকি কথা হবে। আগে ভগবানের উপাসনা করো, ঈশ্বর ব্যতীত জীবন কখনো বাঁচে না। সুন্দরী বুঝতে পারল এই আগন্তুক লোকটি আর যাই হোক না কেন
তিনি কখনো সুন্দরীর ক্ষতি করবে না। মন্দিরের দিকে রওনা হলো সুন্দরী। প্রায় আধা ঘন্টা পুজো অর্চনা করার পর হাসি মুখে যখন পিছনে ফিরে ভগবানকে অর্পিত প্রসাদ দিতে যাবে, তখনই সুন্দরীর সারা শরীর আবার কম্পিত হয়ে উঠল। এতক্ষণ সে যার সাথে কথা বলছিল সেই ডাকাত দলের নেতা রাঘব ডাকাত। সবাই চোখ বন্ধ করে ঠাকুরের কাছে করজোড়ে বসে আছে। সুন্দরী হাতের ফুলের সাজি নিয়ে পলায়ন করতে যাবে, কিন্তু তার আগেই ডাকাত সর্দার রাঘব বলে উঠল, পালিয়ে কোথায় যাচ্ছ? এই গভীর জঙ্গলের কোথায় কি আছে তুমি জানো? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, তাহলে আমার এইরূপ শাস্তি দেবার ইচ্ছে কেন আপনার? আমিও তো তোমার কোনো ক্ষতি করিনি। আজ রাতটা এখানেই থেকে যাও। কাল ভোরে আমার লোক তোমায় গ্রামের সীমানায় দিয়ে আসবে। জমিদার বাড়ির মতন অতিথি আপ্যায়ন হয়তো আমি করে উঠতে পারবো না, যেটা আমাদের জোটে সেটাই পরিবেশন করছি। আহার সেরে ওই ঘরে বিশ্রাম নিও। তোমার রক্ষার্থে দুটি সহচরী বাইরে উপস্থিত থাকবে। রাত্রে জন্তু জানোয়ারের উপদ্রব লেগেই থাকে, তাই আমার মতে এটাই ভালো হবে। সুন্দরী নীরব হয়ে যায়। এছাড়া ওরা আর কোনো কিছু করারও ছিল না। জমিদার ব্রজেন্দ্রনাথ রায় দ্বিতীয় পক্ষের কন্যা সুন্দরী। প্রথম পক্ষের স্ত্রীর নাম মৌরী। মৌরীকে সম্পত্তির লোভে বিয়ে করে তারপর তাকে গায়ে আগুন দিয়ে মেরে ফেলে। তারপর তার ভাই রঘুকে মাথা ন্যাড়া করে সমস্ত দোষ সাজিয়ে ঘোল ঢেলে গ্রাম থেকে বার করে দেয়। অসহায় রঘুর পাশে তখন কেউ নেই। বনে ঘুরতে ঘুরতে এইখানে এসে পড়ে। সারাদিনের ক্লান্ত আর পেটে খাবার না জোটায় অসুস্থ বোধ করতে থাকে। জঙ্গলের আদিবাসীরা যারা আছে তারা গ্রামের ত্রিসীমানায় যায় না। তারা রঘুকে সেবা শুশ্রূষা করতে থাকে। দিন সাধকের মধ্যে রঘু সুস্থ সবল হয়ে উঠল। ওর প্রথম উদ্দেশ্যই হলো জমিদার ব্রজেন্দ্রের গলা কেটে উপড়ে ফেলবে, কিন্তু ওর পাশে কেউ নেই। লড়াইটা তাহলে একাই করতে হবে। যদি একবার পরিকল্পনা মাফিক না হয় তাহলে ওকেই গ্রামের লোকেরা মেরে ফেলবে। রঘুর পরিকল্পনা বৃথা যাবে তা নয়, একটা অতিশয় জীবের খপ্পরে পড়ে যায়। হাতের সামনে ছড়া বসিয়ে দেয় রঘু। জন্তুটি মাটিতে লুটিয়ে পড়ে। তার শরীরের চামড়া আগুনে ঝলসে খেতে শুরু করে। আদিবাসীদের মধ্যে রঘুর বয়সী কিছুজন থাকে যারা ওর কাছে চলে আসে। শিকার করা তোমার কাছ থেকে শিখতে হবে গুরু। নাম লেখাতে কি করতে হবে? রঘুর যেন মনে হলো মেঘনা চাইতেই জল। 10 জন সাহসী সে পেয়ে গেল। আর এর থেকে শুরু হলো রঘুর পর্ব। নাম রাঘব ডাকাত। উদ্দেশ্য একটাই, ব্রজেন্দ্রকে খুন করা। কিন্তু তার আগে অন্য শিকার। জঙ্গলের দক্ষিণের দিকে শিকার করতে হবে। পরদিন শিকার করে ফিরে এসে দেখে ওর দলের 6 জনকে হত্যা করেছে। শুধু তাই নয়, আদিবাসীদের কোনো চিহ্ন নেই ওই জঙ্গলে। মনের দুঃখে সবার দেহ সৎকার করে রাঘব। আর আগুনের শিখা গ্রামের অপার থেকেও দেখা যাচ্ছে। জমিদার ব্রজেন্দ্র বলে উঠল, তোমরা যে বললে সবাইকে হত্যা করে এসেছো, তাহলে জঙ্গলে আগুন কে জ্বাললো? মহাশয়, মনে হয় দাবানল লাগতে পারে। বটে বটে। এই ঘটনার মাসখানেকের পর হঠাৎ করে একটা সংবাদ আসে গ্রামে। একদল দস্যু কোথা থেকে এসেছে। তারা ওই জঙ্গলে বাস করে। কেউ যদি যায় তাদের হত্যা করে নদীতে ভাসিয়ে দেয়। গ্রামের লোকের ভয় হতে শুরু করে। ওই ডাকাত দল গ্রামে এসেও লুটপাট করে নিয়ে গেছে। আর জমিদার ব্রজেন্দ্রের বুকে তীর চালিয়ে চলে গেছে। যে গ্রামের জমিদারের রক্ষে নেই, সেই গ্রামের বাসিন্দারা কি হয়ে বাঁচবে? সাবাস সাবাস, মজাই মজা। আমরা এবার ডাকাত হয়েছি না, তাই এইবার আমাদের একটু শান্ত হয়ে যাওয়া দরকার। বেশ কয়েকদিন ধরে অনেকখানি আমরা উপার্জিত করেছি। আমাদের এখন জন্তু শিকারে বের হতে হবে। শুনেছি বকুন্দপুর গ্রামে অস্ত্রশস্ত্র তৈরি হয়। এখন কয়েকদিন ধরে ওইখানেই লুটপাট চালাতে হবে। আর কিছু ঘোড়ার আবশ্যক, সেটি পাওয়া যাবে আরেক নগরে। এইভাবে একের পর এক সরঞ্জাম জোগাড় করে রাঘব বলে, বীরা, হাড়ু, মান্টু, সুকবল, আমরা 6 জন। যদি 50 জনের সাথে লড়াই করতে হয় তাহলে আমরা কখনোই পেরে উঠব না। তাই আমাদের প্রশিক্ষণ নিতে হবে। এখন থেকে অভ্যাস শুরু করে দাও। নিজেদের পরিবারকে তোমরা রক্ষা করতে পারোনি, তাই প্রতিশোধ নিতে হলে নিজেদেরকেই তৈরি করো। আমি তো প্রায় 3 মাসের সরঞ্জামের ব্যবস্থা করেই দিলাম।
সামনেই ঠান্ডা পড়ছে, আর পাহাড়ে বৃষ্টি আসার সম্ভাবনা যখন তখন। তাই এই 3 মাস কোনো লুট করতে যাবার ঠিক হবে না। তোমরা কি বুঝলে আমার কথা? হ্যাঁ সর্দার, হ্যাঁ দলনেতা, যেভাবে তুমি আদেশ করবে আমরা সেইভাবেই চলব। গ্রামের লোকেরা শান্তি পেল। যেই ডাকাতগুলো হামলা করেছিল তারা লুটপাট করে চলে গেছে। জমিদার বজেন্দ্র আগের থেকে অনেক সুস্থ হয়েছে। শিবরাত্রি উপলক্ষে গ্রামে উৎসব চলছে, সবাই বেশ প্রফুল্ল। সন্ধ্যতি ফুলের ডালা সাজিয়ে সখীদের নিয়ে নগরের সামনে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। রাঘব তার দল নিয়ে ছড়িয়ে ছিটিয়ে ভেষ বদল করে গ্রামে প্রবেশ করে। তার ইশারায় সবাই আবার এক জায়গায় হয়ে যাবে, এইরকমভাবেই সাজানো হয়েছে। সখীদের মধ্যে একজন বলে ওঠে, মনের মানুষকে পেলে সুন্দরী? আমার মনের মানুষ আমার কাছে নেই, সে আছে অনেক দূরে। সে কি করছে, কেমন আছে, ঈশ্বরই জানেন। শুনেছি রাঘব ডাকাতের দল নাকি খুব লুটপাট করেছে এই গ্রামে। যদি তার খপ্পরে পড়ো তাহলে কি করবে? কিন্তু শুনেছি উনি কখনো কোনো নারীর উপর অত্যাচার করেন না। এই কথা শেষ হওয়া মাত্রই রাঘবের দল এক এক করে সবাইকে সরিয়ে দেয়। সন্ধ্যতি হঠাৎ করে পেছনে ফিরে দেখে ওর আশেপাশে কেউ নেই। সে অনেকবার ওর সখীদের নাম ধরে ডাকল, গোমতী, বসুন্ধী, তোমরা কোথায়? দেখো, এরকম মজা করো না আমার সাথে, আমি বড্ড ভয় পাই। এরকম করো না আমার সাথে। কিন্তু কোনো উত্তর মিলল না। সন্ধ্যতি ফুলের ডালি নিয়ে এগোতে থাকে ভয়ে ভয়ে। খানিকটা যাবার পর ওর হঠাৎ মনে হতে লাগলো ওর পিছনে কেউ আসছে। সন্ধ্যতি আরো দ্রুত হাঁটতে লাগলো। কিছুটা এগোতেই পাথরের পা লেগে উল্টে পড়ে গেল। ফুলের ডালিটা ছিটকে পড়ে গেল। এই পর্যন্ত ঘটনা এটাই ছিল। সন্ধ্যতির ঘুম হঠাৎ ভেঙে যায় এক অদ্ভুত শব্দে। সন্ধ্যতি উঠে দৌড়ে চলে আসে বারান্দায়। রাঘব জেগে আছে তখনও। রাঘব বলে ওঠে, ভোর হতে এখনো মিনিট 20, তুমি গুছিয়ে নাও নিজেকে। রাঘব ডাকাত কখনো কোনো নারীর ক্ষতি করেনি। এখন যাও, সঠিক সময় তোমাকে নিয়ে যাবে আমার লোকেরা। পরবর্তী পর্ব শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। উইনিং অডিও বুকসের তরফ থেকে আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন আমাদের গল্প।